সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় ঈদ সাহিত্য, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মফিদুল হক, গবেষক ও প্রবন্ধকার, আছেন গোলাম কিবরিয়া পিনু, কবি ও প্রবন্ধকার, এবং দিলওয়ার হাসান, কথা সাহিত্যিক ও অনুবাদক। দর্শক, আপনারা টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ উল ফিতর। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদযাত্রার শেষ মুহূর্তে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখ মানুষের ভিড়, দুর্ভোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ক্ষুব্ধ জনতার, ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন। আড়ং ইস্যুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালককে বদলির পরদিনই শপথে বহাল, নিয়ম মেনেই করা হয়েছে দাবি প্রতিমন্ত্রীর। এটিএম বুথে ব্যবহার করা সফটওয়্যার হ্যাক করে হাতিয়ে নেওয়া হয় টাকা। মাত্র 8 দিনের ভিসায় ঢাকায় আসে বিদেশি জালিয়াত চক্র। পরবর্তী টার্গেট ছিল ভারত। এবং লন্ডনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন মাশরাফি সাকিবরা। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনারদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে বললেন সৌম্য সরকার। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমরা আলোচনার শিরোনাম দিয়েছি ঈদ সাহিত্য। আপনারা জানেন যে প্রতি বছর ঈদ সামনে রেখে ঈদ সংখ্যা বের হয়, যেটিকে আমরা বাজারে ঈদ সংখ্যা হিসেবে চিনি। দৈনিক পত্রিকাগুলো বের করে, পাক্ষিক সাপ্তাহিক পত্রিকা যা থাকে তারাও বের করে, এবং সম্প্রতি আমরা দেখছি যে অনলাইনে অনেক ঈদ সংখ্যা বের হচ্ছে। তো ঈদ সাহিত্য নিয়েই আজকে আমরা আলোচনা করব। মফিদুল হক, আপনাকে আলোচনা শুরু করতে চাই। খুব সাধারণ একটি প্রশ্ন যদি শুরু করি, যেটি আমি বলছিলাম যে এখন তো প্রায় সব পত্রিকা ঈদ সংখ্যা বের করে, দৈনিকগুলো তো বের করেই, পাক্ষিক সাপ্তাহিক যারা আছে তারাও বের করে। তো সব মিলিয়ে গত কয়েক বছরের কথা যদি বলি বা সাম্প্রতিক সময়গুলোর কথা, কেমন দেখেন আপনি ঈদ সংখ্যাগুলো? একটা তো পরিবর্তনময়তা। যদি ঈদ সংখ্যা বলেন, স্বাধীনতার পরে সেই সাপ্তাহিক বিচিত্রা ঈদ সংখ্যা বের করে একটা আলোড়ন তৈরি করেছিল। তার সঙ্গে খুব অল্প সংখ্যক, হাতে গোনা। আর বাংলাদেশে যে লেখকরা যে ওইরকম ভাবে উপন্যাস, গল্প, প্রবন্ধ বা এই যে সাহিত্যের বিভিন্ন দিকে নানা রকম সম্ভার নিয়ে একটা উৎসবকে ঘিরে হাজির হতে পারবে, এটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এক সময় আবার ঈদ সংখ্যায় পশ্চিমবাংলার লেখকদেরও একটা অবস্থান ছিল, বেশ ভালো মতোই ছিল। তো আমরা দেখছি যে সেটা কিন্তু ক্রমে ক্রমে একটা পরিবর্তনময়তার মধ্যে যাচ্ছে। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন তো এই একবিংশ শতকে একটা ধ্বনি উঠছে যে প্রিন্ট মিডিয়ার বোধহয় মানে বিলীয়মান, এটা অপশ্রিয়মান। সেখানে কিন্তু বাংলাদেশে একটু বিপরীত চিত্র আমরা দেখি। সেটাও আমার কাছে খুব মনে হয় যে খুব একটা অন্য বার্তা দিচ্ছে, যে সমাজের ভেতরে মানে সাহিত্যের মধ্য দিয়ে বা লিখিত বক্তব্যের মধ্য দিয়ে যে নিজেকে প্রকাশ করা এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে তাগিদ, এটা অনেক প্রসারিত হয়েছে। এখন এই যে ঈদ সংখ্যার যদি আমি মানে সংখ্যাগত দিক দেখি, তাহলে তো এটা একটা বলা যায় যে একটা বিশাল সংখ্যা এটা, এবং সেইখানে মান নিয়ে হয়তো কথা উঠতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা নিশ্চয়ই আলোচনার একটা মানের দিকে আপনি প্রশ্ন উঠতে পারে। আসলে যদি আপনাকে আমি সরাসরি জিজ্ঞেস করি, মান আসলে আপনি কেমন দেখেন? না, দেখুন, সংখ্যা এবং গুণ দুটো একসঙ্গে যায় না। কিন্তু আমি যদি 10টার মধ্যে একটাও দেখি যে প্রতিশ্রুতি দেখাচ্ছে বা মনে দাগ কেটে দিচ্ছে, বা তাহলেই কিন্তু আমি মনে করি যে সেটাই খুব বড় বিষয়। সাহিত্য তার হরে ধরে প্রতি বছর উৎপাদিত হবে সেরকম না, কিন্তু এই যে সুযোগটা পাঠকের কাছে লেখকের পৌঁছে যাওয়ার যে বড় একটা সুযোগ, সেটা কিন্তু ঈদ সংখ্যা অনেক প্রসারিত করে দিয়েছে। আবার এই সুযোগটা পরিকল্পিতভাবে ব্যবহার করার একটা বিষয় আছে। সেখানে যে কেবল যে মানে প্রতিষ্ঠিত লেখকদের লেখা, তার পাশাপাশি যে তরুণদের লেখাও আসে, কিন্তু সেটাও আমি বলবো যে যেসব তরুণরা সাহিত্যক্ষেত্রে একটা মানে অবস্থান নিতে পেরেছেন, তারা যতটা স্থান পায়, অনতি তরুণ বা নতুন লেখক ততটা ঈদ সংখ্যা আনুকূল্য পায় না। অনেকটা তরুণরা যেন অনেকটা ক্রিকেট খেলা 12 ম্যানের মতো, অলসো প্লেইড, এরকম একটা ভাবে থাকে। তো এই জায়গাটাও ঈদ সংখ্যার একটা বড় দিক। দু একটা ঈদ সংখ্যা আমি দেখেছি, সেখানে কিন্তু একটু ব্যতিক্রমও আছে। আর আরেকটা আমার কাছে মনে হয় যে আমাদের পত্রপত্রিকাগুলো বা সংবাদ প্রকাশের ধরন বা এটা বিশ্বব্যাপী অনেকটা বিনোদনমূলক হয়ে যাচ্ছে, এন্টারটেনমেন্ট মিডিয়া হওয়ার জন্য যেন একটা আকুতি। আমাদের টেলিভিশনের যদি আমি নাটক বা অন্যান্য কিছু দেখি, সেটা কিন্তু
বহুলাংশে বিনোদনের জায়গা বা বিনোদন দ্বারা অধিকৃত হয়ে যাচ্ছে। ঈদ সংখ্যার কিন্তু প্যাটার্নটা যদি আমি দেখি তাহলে একটু সিরিয়াসনেস কিন্তু সেখানে আছে, প্রবন্ধ সেখানে একটা গুরুত্ব পায়, উপন্যাস অবশ্যই একটা জায়গা পায়, আর সেই উপন্যাস নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, সেটা পরে আলোচনায় বলা যাবে। কিন্তু কবিতা, গল্প তো এইভাবে প্রকাশের সুযোগ খুব হয় না। আমাদের দৈনিক পত্রিকার সাময়িকী নির্ভর হয়ে যাচ্ছে সাহিত্য, সেখানে একটা বিকল্প, লিটল ম্যাগাজিনের একটা বিকল্প, কিন্তু সেটা তো ধরেন বিকল্প ধারা। কিন্তু এই যে মূল ধারায় এই যে বিশালভাবে ঈদ সংখ্যার আয়োজন, আমি কিন্তু এটাকে সামগ্রিকভাবে খুব ইতিবাচক মনে করি। আর এই আয়োজনের সঙ্গে আপনি দেখবেন যে যদি আমি প্রোডাকশন বলি, মানে সম্পাদনারও একটা ছাপ থাকে, খুব যে বানান ভুল বা সেরকম দেখছি না। সচিত্রকরণে অনেক নতুন শিল্পীরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন, যেটা অন্যভাবে তারা পান না। ফলে অনেক রকমভাবে এই ঈদ সংখ্যার প্রসারতা আমাদেরকে অনেক সুযোগ করে দিচ্ছে। অনেক রকমভাবে সমাজের মানে যে সৃষ্টিশীলতার দিক বলি, সেটার একটা মানে স্ফুরণ এবং প্রকাশ দুটোই এখানে ঘটবার অবকাশ তৈরি হয়েছে। ফলে ঈদ সংখ্যা কিন্তু, আজকের ঈদ সংখ্যা নিয়ে আলোচনা করলে কিন্তু একটু ধারাবাহিকভাবে দেখলে আমরা এটা অনেক রকম ভাবে দেখতে পাবো। আর সেখানে বিনোদনটা কিন্তু একটু পরে, একটু শেষে স্থান পায়। এটা আমার কাছে মনে হয়েছে মূলধারা সাহিত্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এইসব মিলে আমার কাছে মনে হচ্ছে যে ঈদ সংখ্যার যে ব্যাপ্তি, বিস্তার, প্রসার, এখন একটা কথা হচ্ছে যে অনেক পত্রিকা বেরোচ্ছে, পাঠক যাচাই বাছাই করার সুযোগটাও কমে যাচ্ছে, বা হয়তো একটা সংখ্যায় দেখা গেল দুটো চারটে খুব স্ট্রাইকিং লেখা ছাপা হয়েছে, সেটা হয়তো অতটা আনুকূল্য পেল না। তো এরকম আছে, কিন্তু এটা তো ধরেন বাজার অর্থনীতির বাস্তবতা। এখানে একটা প্রশ্ন করি, আপনি যেমন একটি সংখ্যা দু তিনটা ভালো লেখা ছাপা হলো, খুব বেশি আনুকূল্য পাচ্ছে না, তো এইখানে কি আরেকটি বিষয় নির্ভর করে, মানে পাঠকের দিক থেকে যদি চিন্তা করি, যে পরিচিতি, অর্থাৎ যে পত্রিকাটি বেশি পরিচিতি তার ঈদ সংখ্যাটি বেশি পাঠক কিনবেন বা বেশি পাঠক সেটিকে আগ্রহ নিয়ে দেখবেন। তো তখন দেখা যাচ্ছে কম পরিচিত একটি ঈদ সংখ্যাতে হয়তো অনেক ভালো লেখা ছাপা হয়েছে, সেটি হয়তো মানে পাঠকদের কাছে পৌঁছাচ্ছে না। ব্যাপারটা এরকম না, সেটা তো হয়ই, সেটা হতে পারে, কিন্তু সেখানে একটা কাজ কি, একটা মূল্যায়ন বোধহয় হওয়া উচিত। যে ঈদ সংখ্যাটা বেরোলো, আচ্ছা ঠিক আছে, ঈদের পরে পত্রপত্রিকাগুলোই বা সাহিত্য সাময়িকী পাতা ঈদ সংখ্যার একটা মূল্যায়ন এখন কিছু কিছু শুরু হচ্ছে। তো সেটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। সেখানে পাঠকের প্রতিক্রিয়াও যদি কোনোভাবে নেওয়া যায়, তাহলে কি যে ঈদ সংখ্যার যে বিশাল সম্ভার, এই সম্ভারের মধ্যে যে সম্পদটা আছে, এই সম্পদটা যেন আমরা যথাযথভাবে শনাক্ত করতে পারি। ধন্যবাদ আপনাকে। মিনু ভাই, আপনার কাছে আসি। একটা সময় আমরা দেখতাম যে আমরা ঈদের কেনাকাটা, জামা কাপড় বলি বা যাই বলি, তার সঙ্গে ঈদ সংখ্যাও থাকতো ফর্দের মধ্যে। তো এখন কি সেই সময়টা আছে বা সেরকমটা লক্ষ্য করেন? যেমন এটা মফিদুল ভাই বললেন যে আজকে তো ঈদ সংখ্যা ম্যাগাজিনটা অনেক বের হয়, অনেক সংখ্যায়। তারপর এমনি দৈনিক পত্রিকাগুলো ব্রডশিটও ঈদ সংখ্যা বের করে, অনলাইন পত্রিকাগুলো করে, এবং অনলাইন পত্রিকাগুলো শুধু অনলাইনে সেটা প্রকাশ করে না, অনলাইন পত্রিকা দেখা যাচ্ছে যে তারা প্রিন্টেড কপিও বের করছে। এবং এটাও আমরা লক্ষ্য করছি যে অনেক শহরে আমি দেখেছি, বিশেষ করে মফস্বল শহরে ঈদ সংখ্যাগুলো ঈদের বাজারের সঙ্গে সঙ্গে অনেক তরুণ, তারপর অনেক অফিসিয়াল কর্মকর্তা, তারপর যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত আছেন, তারা কিন্তু ঈদ সংখ্যা কেনেন তারা, এবং নিয়মিতভাবে কেনেন, এবং এটা একটা ভালো লক্ষণ। এবং এখানে যে বিষয়টা এসছে সেটা হলো এই যে ঈদ সংখ্যার মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক লেখকও পাচ্ছি তরুণদের, এবং অনেক ঈদ সংখ্যা আমরা লক্ষ্য করছি যে তারা প্রতিযোগিতামূলকভাবে আহ্বান করে উপন্যাস, যে আমরা আহ্বান করছি যে আপনারা এখানে লিখুন এবং জমা দিন, যদি ভালো হয় সেগুলো আমরা ঈদ সংখ্যা ছাপবো। এটা একটা ভালো দিক, এবং এতে দেখা যাচ্ছে অনেক তরুণ উপন্যাসিক বের হয়ে আসছে, এবং এর মধ্য দিয়ে উপন্যাসের একটা ধারা তৈরি হচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি যে আজকে যে ঈদ সংখ্যায় যে তরুণটি আপনার উপন্যাস লিখলেন, সে কিন্তু পরবর্তীতে 21-এর বইমেলা সে বইটা বের করলো, সেটা হয়তো যে উপন্যাসটা ছাপলো সেটাকে আরো একটু বর্ধিত করে, আরো একটু বিস্তৃত করে, আরো একটু ঘষে মেজে ভালো করে প্রকাশ করলো। এটা একটা ভালো দিক, এবং এখান দিয়ে দেখা যাচ্ছে যে ঈদ সংখ্যা যারা লেখক, তারা কিন্তু পরবর্তী লেখক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এরকম অনেকের নাম নেওয়া যায়, এটা আমি বলছি না। আমরা যেমন বিচিত্রে আমরা দেখতাম যে সেই সময় শওকত আলী লিখতেন, এবং সেই উপন্যাসগুলো পরবর্তীতে বাংলা সাহিত্যের মূলধারার উপন্যাস হিসাবে চিহ্নিত হতো। সৈয়দ শামসুল হক লিখতেন সেই সময় নিষিদ্ধ লোবান, উত্তরে খ্যাপ লিখতেন বিচিত্রা, যেটা ছাপা হয়েছে শওকত আলী। এবং এইভাবে কিন্তু আমরা এখনো দেখছি যে যারা উপন্যাস লিখছেন
ঈদ সংখ্যা তারা পরবর্তীতে বিশিষ্ট কথা সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করছে এবং অনেক কবিরাও কবিতা লিখছেন ঈদ সংখ্যায়, এবং সেটা হচ্ছে শুধু ঢাকা শহরে না, এখন যারা ছড়িয়ে ছিটিয়ে আছে মফস্বল শহরে অনেক কবি তারাও কিন্তু ঈদ সংখ্যায় জায়গা পাচ্ছে, এবং এর মধ্য দিয়ে কিন্তু লেখকদের সৃজনশীলতার একটা আকাশ আরো বিস্তৃত হচ্ছে। এবং এই দিক থেকে আমার মনে হয় যে ঈদ সংখ্যার একটা পজিটিভ দিক আছে, কিন্তু পাশাপাশি আরো লক্ষ্য করা যায় যে ঈদ সংখ্যার কিছু সীমাবদ্ধতাও আছে। সেটা যদি আজকে যদি ঈদ সংখ্যাগুলোকে আরো পরিকল্পিতভাবে বের করা যেত, নির্দিষ্টভাবে আরো প্রবন্ধ গভীর, আরো গবেষণামূলক লেখা, আরো একটু লেখক বাছাই করে অনেক আগে থেকে নির্বাচিত করে বা অনেক লেখককে আবিষ্কার করে যদি তুলে আনা হতো, তাহলে কিন্তু বাংলা সাহিত্যের যে মূলধারা সেটা আরো সমৃদ্ধ হতো। এখানে একটা কথা বলি, আপনি বলছেন যে লেখক বাছাই করা বা নতুন লেখক তুলে আনা। এবার আমরা যদি এরকমটা দেখি, আপনি খেয়াল করে দেখবেন যে পরিচিত লেখক মানে সবগুলো ঈদ সংখ্যাতে আপনি দেখবেন যে কমন কিছু লেখক আছেন, তো তারাই লেখেন। তো এই জায়গাটাতে আপনি লেখক তুলে আনার দিকে কি আসলে যারা প্রকাশ করছেন তারা কি গুরুত্ব দিচ্ছেন না, নাকি আসলে নতুন লেখক পাওয়া যাচ্ছে না, কোনটি বলবেন? না, লেখক আমার মনে হয় আছে আমাদের বাংলাদেশের এই বর্তমান এই সময়কালে অনেক নিবেদিত তরুণ যারা উপন্যাস লিখছেন, কবিতা লিখছেন এবং বাজি লিখছেন তারা, এবং তারা লেখক হয়ে উঠবেন এই ধরনের অঙ্গীকার নিয়ে কিন্তু অনেক লেখক লিখছে। কিন্তু অনেক পত্রিকার সীমাবদ্ধতা আছে, যে আপনি যে কথাটা বললেন, হয়তো একটা দৈনিক পত্রিকা আছে, হয়তো বলি নাম না বলে বলি, যে তারা হয়তো নির্দিষ্ট লেখককে প্রতি বছর টেনে নিয়ে আসে, উন্মোচিত করে, কিন্তু এটা ঠিক না। এবং আবার অন্য অন্য নির্ধারিত যিনি উপন্যাস লিখবেন তিনি প্রতি বছর উপন্যাস দিচ্ছেন, যিনি ছোট গল্প দিচ্ছেন তিনি প্রতি বছর ছোট গল্প দিচ্ছেন, যিনি গবেষণাধর্মী লেখা দিচ্ছেন তিনি প্রতি বছর এটাই দিচ্ছেন। মানে এখন আমি যদি বলি গবেষণাধর্মী লেখা যিনি লিখেন তিনি তো সবসময় এটাই লিখবেন, কিন্তু হচ্ছে গবেষণাধর্মী লেখা তো একজন লিখেন না, অনেকেই লিখেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং এই লেখাগুলো আমরা গবেষণামূলক আমি দেখছি যে অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে কিন্তু অনেক গবেষণা হয়েছে ইতিমধ্যে। আমি লক্ষ্য করেছি যে বাংলা কবিতার উপরে, গদ্য সাহিত্যের উপরে, অনেক লেখকের উপরে গবেষণা হয়েছে, কিন্তু সেই সব গবেষণাগুলো কিন্তু এইসব ঈদ সংখ্যা আসছে না। তবে একটা দিক আমি যেমন একটা কথা বলি, যেমন কালি কলম বের হয়, এবং কালি কলমে আমি এই সংখ্যাটা দেখলাম, ঈদ সংখ্যা, সেখানে অনেকের গল্প আছে, নতুন গল্পকারে। এবং এই কালি কলম কিন্তু নিয়মিত তাদের সংখ্যাগুলো বের হয়, মানে ঈদ সংখ্যা ছাড়া, সেখানেও কিন্তু তার নতুন লেখক অনেককে প্রাধান্য দেয়। হ্যাঁ, প্রাধান্য দেয়। এবং যে প্রতি বছর এখন কালি কলম একটা ছোট গল্প সংখ্যা বের করছে, এটা উল্লেখযোগ্য সংখ্যা হিসাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশে। এবং শুধু ঈদ সংখ্যা হিসাবে না, যে আমাদের একটি সামগ্রিকভাবে ছোট গল্পের আমরা ভূগোল আমরা পেয়ে যাচ্ছি কিন্তু সেখানে। এবং এবার এই সংখ্যায় আমি লক্ষ্য করলাম যে কালি কলমে অন্তত পক্ষে প্রায় 30% হচ্ছে আপনার নতুন লেখক। এবং এইসব লেখকের আমি খোঁজ নিয়ে দেখেছি, তারা অনেকে টাঙ্গাইলে বসবাস করে, অনেকে চিটাগাঙে বসবাস করে, অনেকে রংপুরে বসবাস করে, রাজশাহীতে বসবাস করে, এবং এই একটা ভালো দিক আছে। এবং আমার মনে হয় যে কালি কলমের একটা সুসম্পাদিত পত্রিকা, এবং ওখানে যারা যুক্ত আছেন তারা অনেক আগে থেকে এই সংখ্যাটা বের করার জন্য প্রস্তুতি নেয়। এবং সেখানে এই কালি কলম, ভাই যদি একটু বলি, যেহেতু কালি কলম আসলে সাহিত্য পত্রিকাই, শুধুমাত্র সাহিত্য নিয়ে তারা কাজ করে, তো সেই ক্ষেত্রে তো তাদের গুরুত্ব দেওয়ার সুযোগটাও বেশি। কিন্তু অন্যান্য যারা বের করে তারা তো শুধু সাহিত্য নিয়ে কাজ করে না, দৈনিক পত্রিকার কথা যদি বলি, তো সেই ক্ষেত্রে কি আপনি একটু তাদেরকে একটু ছাড় দেবেন না? না, তারা তো ছাড় নেয়। দৈনিক পত্রিকা যেগুলো ঈদ ম্যাগাজিন বেরো, অনেকগুলো তাদের উদ্দেশ্য থাকে। একটা হলো বিশেষ উদ্দেশ্য থাকে হচ্ছে বিজ্ঞাপন ছাপানো, এবং অনেক লক্ষ্য করা গেছে অনেক পত্রিকা অনেক বিজ্ঞাপন ছাপা হয়, মানে বাজার ধরার বিষয়। এবং এটা একটা, আমি কালকে আমাকে একটা পত্রিকার মানে সম্পাদক আমাকে একটা ঈদ সংখ্যা দিল, ওখানে লেখা ছাপা হয়েছে। তা আমি বললাম যে আপনাদের পত্রিকা তো সব হকের কাছে পাওয়া যাচ্ছে না। আমরা তো বিজ্ঞাপনের জন্য অনেকটা করি এবং ছাপি, এবং এটা লেখকদেরকে দেই, আর এটা যারা বিজ্ঞাপন ছাপে তাদেরকে দেই, আর পাশাপাশি যারা আমাদের কর্তৃপক্ষ আছে তাদের বন্ধু বান্ধবকে আমরা দিয়ে এরকম একটা। কিন্তু এটাকে আরো বিস্তৃত করা উচিত এবং পাঠকের কাছে যেন যায়, এটা হওয়া উচিত। কিন্তু আরেকটা বিষয় হলো যে আগে যখন 3-4টা সংখ্যা বেরোতো, যেমন রোববার, বিচিত্রা, সচিত্র সন্ধানী, এগুলো হচ্ছে মূল পত্রিকা ছিল 80 দশক 70 দশক। কিন্তু আজকে তো অনেক পত্রিকা বের হয়, এবং অনেক পত্রিকা বের হওয়ার পরে হয়েছে কি, পাঠক তো এতগুলো পত্রিকা নেওয়ার সামর্থ্য রাখে না,
এটা একটা প্রবলেম দাঁড়িয়েছে আর কি আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। দিলর ভাই, আপনার কাছে আসি। স্যার একটি কথা বলছিলেন যে তরুণদের লেখা হয়তো আমরা দেখি, কিন্তু যে মানে অপরিচিত তরুণ যারা, তাদের লেখা অনেকটাই কম থাকে। তো এই ক্ষেত্রে দুটি বিষয় আমরা যদি বলি এরকম, যদি প্রকাশক বলেন বা আমরা যদি ঈদ সংখ্যা নিয়ে কথা বলছি বা ঈদ সংখ্যার সম্পাদক বলেন, তাদের দিক থেকে এরকম একটি অজুহাত আসে যে তরুণদের লেখা আমরা কম পাই। আবার যদি তরুণদের দিকে যান, তরুণ লেখকদের দিকে যান, তখন তারা আবার বলেন যে আমরা আসলে সুযোগটা কম পাই, আমাদেরকে আসলে সেভাবে সুযোগ দেওয়া হয় না। দুটি বিষয় কিন্তু আছে দুই পক্ষ থেকে। এই জায়গাটা আলোচনা করবেন। মানে তরুণ লেখকদের বের করে আনাটা তো সম্পাদকের দায়িত্ব, এবং তাকে খোঁজা, তাকে নারিশ করা, তার সাহিত্য সম্পর্কে তার জ্ঞান অভিজ্ঞান এগুলোর খোঁজ খবর করা, তারপরে তার লেখাটা ছাপা, অনুসন্ধান করে তাকে বের করে নিয়ে আসা, সেই কাজ থেকে সম্পাদকরা করেন। আজকের যুগে আজকের সম্পাদকরা যে কাজটি করেন সেটা হচ্ছে যে লেখা ছাপা হওয়ার মানদণ্ডটা কি? মানদণ্ডটা হচ্ছে চেনা পরিচিতি কার কতটা আছে সম্পাদকের সঙ্গে, এটাই বেশি বিবেচনা করা হয়। লেখক অনুসন্ধান এবং লেখকের যে গুণ, উৎকর্ষ, তার লেখার মান, এগুলো বিবেচনা করে কিন্তু তাকে সুযোগটা দেওয়া হয় না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং আমাদের আরেকটা বিষয় দিলেও আপনি খেয়াল করবেন যে ভাগ্যক্রমেও যদি কেউ যদি একজন নতুন লেখক, একেবারে অপরিচিত লেখককে যদি তুলে আনেন, যিনি তুলে আনলেন এরপরে কিন্তু ওই লেখককে নিয়ে অন্যরা টানাটানি করেন, কিন্তু তুলে আনার শ্রমটুকু দেওয়ার চেষ্টা কেউ করেন না। হ্যাঁ হ্যাঁ, যে কাজটি করতেন আহসান হাবীবের মতো সম্পাদক, আপনার মনে আছে, উনি দৈনিক বাংলা দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ছিলেন। বা আমাদের আবুল হাসনাত ভাইয়ের কথা বলতে পারি, এরা হচ্ছেন মানে আমার মনে হয় খুব খাঁটি সম্পাদক। এরা লেখক চেনেন, লেখকদের বুঝতে পারেন এবং বোঝেন যে কোন লেখক কি লিখছেন এবং তার লেখার মানে মানটা কি হচ্ছে, এটা বুঝে তাকে ধরছেন, তার কাছ থেকে লেখা নিচ্ছেন, তার লেখা প্রকাশ করছেন। কিন্তু এরকম তো আমি আজকালকার দিনে খুব একটা দেখছি না। আমাদের যারা আজকালকার সম্পাদক বা সাহিত্য সম্পাদক, তারা এই কাজটি একেবারেই করছেন না বলে আমার মনে হচ্ছে, এবং এ ব্যাপারে আমার খুব হতাশাই আছে এক ধরনের, বলা যায়। এই যে করছেন না, এর পেছনে কি কিছুটা আলোচিত হয়েছে এর মধ্যে যে বাজার ধরা, এই না করার পিছনে এই যে হ্যাঁ, বাজার ধরার একটা ব্যাপার আছে। কারণ যে পরিচিত লেখক থাকলে আমার মানে তো বিজ্ঞাপন একটা বেশি পাবো। কথাই আছে, বাজার চলতি লেখক, রাইট। এই কথাটার উপর ভর করে আমাদের সাহিত্যগুলো বের হয় বা ঈদ সংখ্যাগুলো বের হয়। আপনি দেখবেন যে একজন খুবই ভালো লেখক, কিন্তু তার লেখাটা যাবে না, যাবে একজন খুবই বাজার চলতি লেখক, যিনি প্রতিবারই লিখছেন, বারবার লিখছেন, ঘুরে ফিরে লিখছেন, একই ভদ্রলোক, একই সাহিত্যিক, একই গল্পকার, তার লেখা ছাপা হচ্ছে, তার উপন্যাস ছাপা হচ্ছে। এই ব্যাপারটি যদি হয় তো সাহিত্য তো বিকশিত হবে না। এবং আমাদের দেশের সাহিত্যের কি হাল নিশ্চয়ই আপনি অবগত আছেন বা আপনারা জানেন, এ বিষয়ে মফিদুল ভাই খুব ভালো বলতে পারবেন। কারণ মফিদুল ভাই কিন্তু অনেক বড় বড় সম্পাদনার সঙ্গে যুক্ত, অনেক লেখকের লেখা উনি প্রকাশও করে থাকেন। তো এই বিষয়টা আমার কাছে খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলে মনে হয় যে একটি লেখককে উদ্ঘাটন করা হচ্ছে না, আবিষ্কার করা হচ্ছে না। তা যদি না হয় তাহলে লেখা এগোবে না, এমন একটা স্থবিরতা তৈরি হবে। প্রকাশনা এগোবে না, কার লেখা দিয়ে আপনি প্রকাশ করবেন, তাই না? এই ব্যাপারটা একটা আছে। ধন্যবাদ মফিদুল। আপনার কাছে আবার আসি। এর আগে আপনি যেটি বলছেন শুরুর দিকে একটি কথা, যে ঈদ সংখ্যা যখন আমাদের এখানে শুরুর দিকে একেবারে পশ্চিমবঙ্গের লেখকদের উপস্থিতি অনেকটাই ছিল, এখন নেই বলতে গেলে একেবারেই নেই, আমরা এমনটাই বলতে পারি। হয়তো দু একজনকে পাবেন, এবং গত কয়েক বছর আমি নাম ধরেই বলি, সুনীল গঙ্গোপাধ্যায় মারা যাওয়ার পরে আর আমরা দেখি না খুব একটা। তিনি কিছুটা লিখতেন, শীর্ষেন্দু বা অন্যান্যরা, তাদের হয়তো মাঝে সাঝে দেখা যায়। তো এটির কারণ কি আসলে আপনার কি মনে হয়? আসলে কি আমাদের যারা লেখক আছেন তাদের দিয়ে চাহিদাটি পূরণ হয়ে যাচ্ছে, এরকম কারণ নাকি অন্য কোনো কারণ? একটা আমার মনে হয় যে যখন এটা শুরু হয়েছিল তারপরে বোধহয় একটা অভিজ্ঞতা সকলের হয়েছে যে বাংলাদেশের পাঠকরা বাংলাদেশের জীবন বাস্তবতাটা বুঝতে চায়। এটা কিন্তু একটা তাগিদ আছে সমাজে, যে কারণে আমার মনে হয় যে মানে পশ্চিমবাংলার লেখক লিখেছে বলেই যে সেটার খুব মানে কাটতি হবে। আর পশ্চিমবাংলার লেখকদের বই বা পূজা সংখ্যা সেগুলো তো সবই তো আমাদের হাতের কাছে পাওয়া যাচ্ছে, এটা এমন না যে এটা এমনি পাচ্ছি না, কিন্তু এখানে পাওয়া গেল। তো সেটা আমার মনে হয় যে একটা দিক।
আর আরেকটা দিক কি এরকম হতে পারে, ধরেন একটা সময় তো এরকম ছিল যে আমাদের পাঠক শ্রেণী মাত্রই পশ্চিমবাংলার লেখকদের লেখা বেশি পড়তেন, ঈদ সংখ্যা না, আমি এমনি বলছি। তো একটা পর্যায়ে যখন আমাদের এখানে লেখকদের পাঠক তৈরি হলো, তখন কি ওই চাহিদাটা কমে গেছে আসলে ঈদ সংখ্যার ক্ষেত্রেও? না, দুই রকমই। দেখুন, আমাদের এখানে কিন্তু ঔপন্যাসিক সংখ্যাটা খুব কম ছিল। আপনি যদি পাকিস্তান আমলটাও ধরেন, উপন্যাস কজন বা 70-এর দশক লিখেছে, 70-এর দশকের শুরুটাও যদি ধরেন না, কিন্তু স্বাধীনতা কিন্তু অনেক রকম ভাবে আমাদের জন্য সুযোগ উন্মোচিত করে দিল। তারপরে মানে বলা যায় যে দুয়ার খুলে গেল। এই যে একটা বাধা ছিল পশ্চিমবাংলার বইপত্র বা সাহিত্য এখানে আনা যাবে না, এই সমস্ত কিছু উঠে গেল। তো ফলে মানে একটা হচ্ছে যে পশ্চিমবাংলার লেখকদের লেখা পড়ার মধ্য দিয়ে এটাও হয়েছে যে বাংলা সাহিত্যের যে একটা অখণ্ডতা, বা আমি যদি একটা সাহিত্য চর্চা করি, আমাকে ভাষা বলি, শৈলী বলি, বিষয়বস্তু বলি, এই বাংলা সাহিত্যের ধারাবাহিকতার মধ্যেই তো আমাকে লিখতে হবে। আমি তো দাবি করতে পারবো না যে আমি বাংলাদেশের উপন্যাসিক, বাংলাদেশের পাঠক, আমার লেখা পড়তে হবে। তো কিন্তু আমি বাংলাদেশের লেখক যখন, আমি কিন্তু বাংলাদেশের যে আবার আলাদা জীবন বাস্তবতা এই 47 সাল থেকেও যদি ধরি, যেটা তৈরি হলো, সেটা তো আমি আমার যেভাবে ফুটিয়ে তুলতে পারি, বা সেই ফুটিয়ে তোলা কতটা সার্থক হোক বা সার্থক না হোক, কিন্তু চেষ্টাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বিষয়, শুরুর দিকে আপনি বলছিলেন যে সংখ্যা এবং গুণ দুটি একসঙ্গে যেতে পারে না। তো এই যে এই ক্ষেত্রে যে সংখ্যা বাড়া, সেটাও কি বাজার ধরার জন্যই? না, সেইটার দেখুন, সেটা নেতিবাচকতা যদি ধরেন, যে উপন্যাসের নামে কিন্তু এখন ঈদ সংখ্যাগুলোতে যেটা ছাপা হয় সেটা আসলে পরিপূর্ণ উপন্যাস না। না, এবং যেটা আপনি বললেন যে একজন তরুণ লেখক এখন ভাবে যে ঈদ সংখ্যা একটা লিখি, তারপরে এটাকে আমি আরো পরিবর্ধন করব, আমার লেখাটা ঈদ সংখ্যা ছাপা হলে প্রকাশক ধরতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একজন লেখক যখন একটা লেখা লিখবে, এটা কিন্তু হাতের তীর। রাইট। এবং পৃথিবীতে এমন কোন ঔপন্যাসিক নাই যে আমি প্রথমে এই উপন্যাসটা এরকম লিখেছি, তারপরে আমি এটাকে আরো, হ্যাঁ, এখন অনেক ছোট উপন্যাসও আছে, কামুর ফল বলি বা হারমেনেসের সিদ্ধার্থ বলি, কিন্তু এটা তো আমি ওইরকম ভাবেই লিখেছি। এখন একটা বড় উপন্যাস হয়তো এখন দেখা যাচ্ছে টুকরো টুকরো ভাবে 3 পত্রিকায় ছাপা হচ্ছে, বা উপন্যাসের একটা অংশ একটা পূর্ণাঙ্গ উপন্যাস হিসাবে ছাপা হয়ে যাচ্ছে। এগুলো খুব মানে বলবো যে খুব ব্যাড এক্সাম্পল তৈরি করছে, বা এক ধরনের পাঠক ঠকানো। কি পাঠক ঠকানোর, লেখক নিজেও কিন্তু প্রতারিত হচ্ছে। যে আমি সাহিত্য চর্চাটার যে দাবি এবং গুরুত্ব, সেই জায়গাটাকে আমি একটা কম্প্রোমাইজ করে আমি একটা বাজারের সঙ্গে মিলে করছি। তো এটা যদি তরুণ লেখকদের মধ্যেও সংক্রামিত হয়, তাহলে আমি বলবো যে এটা খুব একটা অশনি সংকেত। আমি আমার শ্রেষ্ঠ লেখাটাই এখানে দেওয়ার চেষ্টা করবো, সেটা যে কোনো লেখা সম্পর্কে। আর ঈদ সংখ্যা যেহেতু একটা সুযোগ, ফলে ওখানে তো দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায় আর কি। তো এটা একটা দিক। আর হচ্ছে যে পশ্চিমবাংলার লেখালেখির আমাদের ঈদ সংখ্যায় এখন আর অত প্রয়োজনীয় হিসাবে বিবেচিত হচ্ছে না সম্পাদকদের কাছে বা প্রকাশকদের কাছে। এটাও একটা আমি বলবো যে একটা ইতিবাচক ঘটনা। তো তার ফলে যে বিস্তারটা ঘটছে, আবার দেখুন যেটা দিলওয়ার বললেন, যে আপনি যদি ঈদ সংখ্যার লেখক তালিকাটা নিয়ে একটা বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে বৃত্তটা কিন্তু আবার তত বড় না। ভ্রমণ লিখছে, ধরেন আপনি কয়েকটা নাম পাবেন, 3 জন কি 4 জন, হ্যাঁ, বা হ্যাঁ, কিন্তু দেখুন আবার অনেকগুলো বিষয়, বিজ্ঞানটা কিন্তু প্রায় অনুপস্থিত। এটাও কিন্তু আমার কাছে একটু অদ্ভুত। এই জায়গাটাতে মফিদুল্লাহ খান আপনাকে জানতে চাই, বিজ্ঞানটা যে অনুপস্থিত, এটির কোন কারণ? এটি কি আসলে বিজ্ঞানের লেখক কম নাকি বিজ্ঞানের পাঠক কম, কোনটি মনে করেন? না, আপনি যদি বিজ্ঞানের বই বা অনুবাদ বই যখন বিচার করেন, তাহলে কিন্তু এখন একটা বিজ্ঞানের কিন্তু একটা বিজ্ঞান চর্চা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, পাঠক, বিশেষ করে বিজ্ঞানের অনুবাদ তো এখন মানে পৃথিবীর স্টিফেন হকিং থেকে শুরু করে একেবারে হাল নাগাদ যারা লিখছেন, অনেক বই কিন্তু ভালো অনুবাদে বেরোচ্ছে এবং চলছে। আমার মনে হয় যে যারা পরিকল্পনা করেন, তারা কতগুলো ফরম্যাটস এর বাইরে খুব যেতে পারছেন না। আপনি যদি ঈদ সংখ্যার ফরম্যাটসটা দেখেন, এটা কিন্তু আসলে পূজা সংখ্যার ফরম্যাটসটারই একটা মানে বাংলাদেশি সংস্করণ। কিন্তু পূজা সংখ্যায় কিন্তু বিজ্ঞানটা, আবার দেশ পত্রিকা আপনি দেখবেন যে এখন দেশ পত্রিকার ঈদ পূজার সংখ্যা কিন্তু প্রবন্ধ প্রায় ওরা বাদই দিয়ে দিয়েছে। ওরাও কিন্তু বাজারের সঙ্গে তাল মিলিয়ে একটা চলতে যাচ্ছে। হ্যাঁ, বিজ্ঞানেরও তো নেই, গল্প উপন্যাস কোনো প্রবন্ধই নেই। এটা প্রথম বছর যখন দেখলাম আমি বিস্মিত হয়ে গেলাম। কিন্তু এটাও কিন্তু একটা মানে সামাজিক বাস্তবতার প্রতিফলন। তো আমাদের সেইখানে, আমি তো বাস্তবতার মধ্যে বসবাস করব, কিন্তু বাস্তবতাকে ভেঙেও তো বেরিয়ে যাব। তো সেইখানে আমার মনে হচ্ছে বিজ্ঞান, সমাজ বিশ্লেষণটা খুব অনুপস্থিত। আর ওই কতগুলো ফরম্যাটস এর মধ্যেই আমরা থাকতে চাচ্ছি এই ঈদ সংখ্যায়। কিন্তু আমার মনে হয় পাঠক কিন্তু এই ফরম্যাটস এর বাইরে যদি কেউ যায় বা কাজ করে,
পাঠক কিন্তু রয়েছে, এই জায়গাটা ভাবার আছে। জি, ধন্যবাদ আপনাকে। বিনু ভাই, আপনার কাছে আরেকবার আসি। যেরকম গদ্যের আধিক্য দেখি, পদ্য ততটা নাই, হয়তো গদ্যের থেকে পদ্যের উপস্থিতি কিছুটা কম থাকতে পারে, সেটি ধরে যায়, কিন্তু একেবারেই খুব বেশি কম মনে হয় না আপনার কাছে? না, সেইভাবে মনে হয় না। যে অনেক ঈদ সংখ্যা তো কবিতা আছে বেশ, তো কবিতা আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হলো, এটা অন্য প্রসঙ্গে বলি, সেটা হলো যে একটা ঈদ সংখ্যা তো প্রায় 500 পৃষ্ঠার বের হয়। জি। এবং যে বের করে, আমি লক্ষ্য করেছি এটা একটা সমস্যা, যে প্রাতিষ্ঠানিক সামর্থ্য ওইভাবে তৈরি হয়নি প্রত্যেকটা দৈনিক পত্রিকায়। যে একটা ঈদ সংখ্যা বের করতে হলে 1 বছর ব্যাপী কাজ করা দরকার, 1 বছর ব্যাপী লেখক নির্বাচন করা দরকার, লেখা নিয়ে আসা দরকার। আমি দেখলাম যে একটা তরুণ ছেলে, সে সাহিত্য পেজটা দেখে সে দৈনিকে, তার উপরে ভার এসে পড়ে যে তুমি 1 মাসের মধ্যে একটা ঈদ সংখ্যা তৈরি করো। তখন সে কি করে, রাত দিন মানে অফিসে থেকে না ঘুমিয়ে, সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে, সামাজিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে রাত দিন কাজ করে সে আপনার ঈদ সংখ্যাটা বের করে। তো এটাও কিন্তু বোঝা দরকার যে আমাদের যে পত্রিকাগুলো আছে তারা প্রাতিষ্ঠানিকভাবে তাদের সামর্থ্যটাকে আরো বিকশিত করা দরকার, আরো উন্মোচিত করা দরকার, এবং কি কি সমস্যা আছে একটা ঈদ সংখ্যা বের করতে হলে আরো ম্যান পাওয়ার দরকার, আরো লেখক নির্বাচনের জন্য আগে থেকে তৈরি হওয়া দরকার। এগুলো কিন্তু খুব পরিকল্পিতভাবে করে না। আমি লক্ষ্য করেছি অনেক দৈনিক আছে 1 মাসের মধ্যে দায়িত্ব দিয়ে দেয় যে তুমি এটা করবা, এবং অনেক পত্রিকা আছে পরিবর্তনও হয়, যে একজন সহ সম্পাদককে দায়িত্ব দিল, অথবা সহকারী সাহিত্য সম্পাদককে দায়িত্ব দিল, অথবা অনেক দৈনিক আছে যে বিজ্ঞাপনের যে অধিকর্তা তাকেও দায়িত্ব দেওয়া হয় একটা ঈদ সংখ্যা বের অথবা করতে। আরেকটা বিষয় আছে, সাহিত্যে মানে পত্রিকার সাহিত্য বিভাগের সঙ্গে তিনি যুক্ত নন, তিনি কোনো না কোনো ভাবে লেখক, তখন দেখা তিনি সাহিত্য সংখ্যা বের করে দেয়, তার উপর পড়ে যায়। এবং অনেক দৈনিক পত্রিকা দেখি যে ওই ঈদ সংখ্যা করার জন্য বাইরের লেখককে হায়ার করে নিয়ে এসে তাকে দায়িত্ব দেওয়া হয়। এরকম আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের পর্যবেক্ষণের ভিতরে আছে। কিন্তু আমি যেমন দেশের কথা বলবো, যদি পুজো সংখ্যা বের হয়, ওদের কিন্তু 1 বছর ব্যাপী একটা পরিকল্পনা থাকে, এবং কোন লেখককে লেখা নিবে তাদেরকে আগে থেকে 1 বছর আগে বলে, এবং সেইভাবে লেখাটা নিয়ে আসে। কিন্তু আমাদের ওই রকম সামর্থ্য, ওই রকম পরিকল্পনা আমাদের এখানে কিন্তু ওইভাবে তৈরি হয়নি, যার ফলে কিন্তু আমাদের ঈদ সংখ্যাগুলোর সীমাবদ্ধতা একটু বেশি। সেই জন্য আমি কর্তৃপক্ষকে মানে আহ্বান জানাবো যে একটা ঈদ সংখ্যা বের করার জন্য ওখানে আরো ম্যান পাওয়ার যুক্ত করা উচিত, এবং আগে থেকে 1 বছর বা 6 মাস ব্যাপী একটা পরিকল্পনা নিয়ে ওইভাবে কাজটা করা উচিত। তাহলে মনে হয় ঈদ সংখ্যাটা আরো ভালো হবে। যেমন আমাদের বিজ্ঞান আসে না, অনেক বিষয় আসে না, অনেক সাক্ষাৎকার আসে না, গবেষণার লেখা আসে না, ভালো কবিতা আসে না। হয়তো দেখা গেল যে আমাদেরকে ফোন করে বললো ঈদ সংখ্যার আগে, প্রায় 15 দিন আগে, আজকে একটু লেখাটা পাঠিয়ে দেন, আজকে এটা পেস্টিং হবে, আপনার লেখা তো পাইনি, এরকম একটা অবস্থা। কিন্তু এগুলো যদি পরিকল্পিতভাবে করা যায় তাহলে ঈদ সংখ্যাগুলো আরো সমৃদ্ধ হবে। আর বিশেষ করে বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এখন অনেক তরুণ গদ্য লিখছেন, ভালো প্রবন্ধ লিখছেন, কবিতা লিখছেন। আমাদের লেখকের কিন্তু অভাব নেই এখন। সেই লেখকগুলোকে নির্বাচন করে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে টেনে এনে তুলে ধরা আজকে একটা মূল প্রশ্নের জায়গায় এসে গেছে আমার মনে হয়। ধন্যবাদ। দিলর ভাই, আপনার কাছে আরেকবার আসি। মুফিদুল হক যেটি বলছিলেন যে আমাদের এখানে বিজ্ঞান অনুপস্থিত বা একেবারেই কম থাকে, অনুবাদও কিন্তু আমরা দেখি খুব বেশি নেই, সাহিত্য সংখ্যা যদি বলি এখানেও। আর এমনিতে এই পাশাপাশি আরেকটি বিষয় আলোচনা করবেন, আমাদের অনুবাদ সাহিত্যটাই বা কোন জায়গায় দাঁড়িয়ে? অনুবাদ সাহিত্য দুটি বিষয় নিয়ে আপনি আলোচনা এখন তো করবেন। ধরুন অনুবাদ বাংলা পৃথিবীর যে সাহিত্য ওটা অনেক এগিয়ে গেছে, এবং পৃথিবীতে নানা ধরনের সাহিত্য রচনা হচ্ছে, নানা প্রকরণের ফরম্যাটের বাইরে গিয়ে হচ্ছে, কিন্তু সেগুলো অনুবাদ করার প্রবণতা আমাদের দেশে নেই। আমাদের দেশের প্রবণতাটা হচ্ছে যে কোনটি বাণিজ্যিকভাবে চলবে, বাণিজ্যিকভাবে সফল হবে সেটি অনুবাদ করা। এবং আপনি আশ্চর্য হয়ে যেমন শুনলে যে একটি বই হয়তো বেরিয়েছে, খুবই পপুলার বই বা বেস্ট সেলার, সেটি এখানে এনে 15 দিনের মধ্যে অনুবাদ করে বাজারে ছেড়ে দেওয়া হয়। এটা কি করে সম্ভব? এটা আমি একটু খোঁজ নিয়ে জানলাম, গুগল ট্রান্সলেটর দিয়ে করে দেওয়া, গুগল ট্রান্সলেটর দিয়ে করা হচ্ছে। আরেকটা করা হচ্ছে যে 10-15 জন মিলে একটি বই করছেন, সেটাকে কম্পাইল করে দেখা যাচ্ছে যে একটা জগা খিচুড়ি ভাষা তৈরি হয়েছে।
এরকম একটা মানে নৈরাজ্য অনুবাদের ক্ষেত্রে বিরাজ করছে এবং এগুলোর মান এত নিচু, এগুলো বলতে গেলে পড়াই যায় না। কিন্তু পাঠক তো এগুলো খুব ভালোভাবে বিবেচনা নিতে পারেন না। তারা মনে করেন এত বড় একজন লেখকের অনুবাদ আমি পেয়েছি, আমি পড়ে ফেলি। তার কাছে ওটাই খুব মানে বড় একটা পাওনা বলে মনে হয়। কিন্তু ওটা বিচার করার সময় তো উনি পান না, এবং যখন পান তখন তো উনি পড়ে ফেলেছেন, তখন তার কিছু আর করার নাই। সেদিক থেকে যে ঈদ সংখ্যাগুলো আছে তারা একটা ভূমিকা নিতে পারে, যে ভালো অনুবাদগুলো অনেক আগে থেকেই ফরমাইশ দিয়ে তাদের কাছে দেওয়া এবং সেগুলো করানো, সেরকম ভূমিকা পালন করতে পারে। কিছুটা করছেও, একদম যে করছে না তা না। আমি দু একটা ঈদ সংখ্যা দেখেছি, সেখানে বেশ কিছু ভালো অনুবাদ ছাপা হয়েছে। আমি অবশ্য পড়িনি, সেগুলোর মান কি সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেগুলো ছাপা হচ্ছে। দিলওয়ার ভাই, এখানে আপনি যে কথাটি বলছেন না, যেমন ধরেন গুগল ট্রান্সলেটর দিয়ে বলি বা এই যে 5-6 জন মিলে একটি অনুবাদ করা, সেটি আসলে অনেকটা কি বলে যে আমরা অপ্রাতিষ্ঠানিক এই কারণে বলছি, হয়তো একটি বিখ্যাত লেখকের একটি বই বেরিয়েছে, বেস্ট সেলার হয়েছে, এটি ইন্টারনেট থেকে বইটি ডাউনলোড দিয়ে কোনো না কোনো ভাবে অনুবাদ করে ফেললাম, অথবা কোনো না কোনো ভাবে একটি কপি সংগ্রহ করে আমরা করে ফেললাম, এটি তো একটি। কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে মূল ধারার যে অনুবাদ সাহিত্য আমাদের, সেটি কোন জায়গায় দাঁড়িয়ে? সেটি তো মূলধারার তো কোনো অনুবাদের কোনো ব্যাপারই নেই। যে অনুবাদ যেগুলো আগে আমরা পেতাম, বাংলা একাডেমির যে বিখ্যাত আর যে মারোয়া, অনেক জরৎসুস্থ এই সমস্ত অনুবাদ হতো অনেক আগে, কিন্তু সেগুলো তো এখন নেই। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যদি আমাদের এখানে অনুবাদ যা হয় বেশিরভাগই আমরা ইংরেজি থেকে বাংলার অনুবাদ, কিন্তু মূল ভাষা ধরেন স্প্যানিশে একটি লেখা, জার্মান ভাষায় একটি লেখা, সেই জায়গাটা থেকে আমাদের কিছু ঘাটতি রয়েছে না, কারণ জার্মানি লেখাটা স্প্যানিশ লেখাটা যখন ইংরেজিতে অনুবাদ হবে তখন কিন্তু এটা একবার ফিল্টার হলো, আরেকবার আবার বাংলায় আসছে। হ্যাঁ, এটা তো খুবই একটা সমস্যা, কারণ ফরাসি জানা, স্প্যানিশ জানা বা জার্মান জানা লোকজনের সংখ্যা খুবই কম। আর যারাও জানেন তারা যে অনুবাদ করবেন বা সাহিত্যকে পছন্দ করে ভালোবেসে এই কাজটা করবেন, সেটা নাও হতে পারে। তারপরেও ইংরেজির বাইরেও এখন বেশ কিছু ভাষা থেকে অনুবাদ কিন্তু হচ্ছে, খুবই কম। যেমন স্প্যানিশ থেকে হচ্ছে, ফরাসি থেকে হচ্ছে, আরবি থেকে হচ্ছে, ফার্সি থেকে হচ্ছে। এর সংখ্যা খুব বেশি নয়, কিন্তু হচ্ছে, কিন্তু এই একটা ট্রেন্ড চালু আছে এবং অনুবাদের একটা বিশাল সম্ভাবনা আছে। অনুবাদ যদি না হয় তাহলে আমরা বিশ্ব সাহিত্যকে জানতে পারবো না। তো কাজে অনুবাদের একটা বিশাল প্রয়োজনীয়তা আছে। সেদিক থেকে ঈদ সংখ্যারও একটা ভূমিকা আছে। ঈদ সংখ্যাগুলো সেই দিক থেকে আরেকটু যদি মানে চিন্তা করেন, ভাবনা করেন এবং পরিকল্পনা করেন, তাহলে কিন্তু অনেক ভালো ভালো বিশ্ব সাহিত্যকে ঈদ সংখ্যার ভেতরে নিয়ে আসা যায়। এটা আমার মনে হয়, আমি জানি না এটা কত সম্ভাবনাটা কতটুকু সম্ভবপর করে তোলা যাবে। আর আলোচনার মধ্যে আরেকটা জিনিস, বিজ্ঞানের কথা এসছে, আরেকটা দিন আমি নিজেই বলি, আমার যেটা আপনার মনে হয়, এই যে শিশুরা আছেন, ব্যাপক মানে তারা পড়াশোনা করেন বা তারা পড়তে চান, তাদের শিশু সাহিত্যের ব্যাপক একটা চাহিদা আছে, কিন্তু কোনো একটি সংখ্যা আমি দেখিনি যে শিশুদের জন্য কোনো লেখা ছাপা হয়েছে। আমি জানি না এটার কারণ কি। জানতে চাই, এই যে মূল ভাষা থেকে অনুবাদ করা বা মূল ভাষা থেকে অনুবাদ হওয়া, এই সমস্যাটি আসলে বিশ্বজনীন কিনা? আমরা যদি আরেকটু আপনাকে যোগ করে দেয়, জীবনানন্দ দাশের মতো কবি, তিনি বিশ্বভাবে পরিচিত পেতে পারেন শুধুমাত্র অনুবাদের দুর্বলতার কারণে, অনুবাদের কম থাকার কারণে। আপনি যদি আখতারুজ্জামান ইলিয়াসের কথাই ধরি আমরা, এটা তো ধরেন একটা ভাষার একটা আধিপত্য আছে, ইংরেজি ভাষা, তার সঙ্গে উপনিবেশ, তার সঙ্গে ইতিহাসের যে দীর্ঘ একটা পীড়ন, এই সমস্ত কিছুতে আজকে যেমন ডিজিটাল ডিভাইড বলা হয়, একটা লিটারারি ডিভাইডও তো আছে। যে আফ্রিকার সাহিত্য দেখুন উঠে আসতেছে অনেকগুলো কারণে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আফ্রিকান সাহিত্যিক অনেকে ইংরেজিতে লিখেছেন প্রথম দিকে, আর আফ্রিকার যে বইয়ের বাণিজ্য, এটা হাইনেম্যান এবং ব্রিটিশ পাবলিশাররা করতো, ফলে তারা কিছু কিছু আফ্রিকান লেখক, হাইনেম্যান আফ্রিকান সিরিজ এরকম তারা করেছিল। ল্যাটিন আমেরিকান সাহিত্যটা উঠে আসলো আরো পরে, সেটা অনুবাদের মাধ্যমে ইংরেজিতেই কিন্তু তাকে আসতে হলো। সেটা যখন স্প্যানিশে ছাপা হয়েছে তখন কিন্তু সেই প্রতিক্রিয়াটা হয়নি। আর স্প্যানিশ থেকে ইংরেজি করার দক্ষ অনুবাদক অনেক ছিল, পাঠক তো ছিলই সেখানে। ফলে এই জায়গাটায় আমাদের তো একটা ঘাটতি আছে, এটা আমাদের না শুধু, এটা বাংলা ভাষা সামগ্রিকভাবে ধরলে অন্যান্য। এবং এই কারণে আমরা দেখি মানে সমসাময়িক যদি হ্যারল্ড প্রিন্টার যখন নোবেল পুরস্কার পান সেলিম আল দ্বীনের, তখন আমরা বিশ্ব পরিচিতি তুলে ধরতে আমরা কষ্ট হয়। ওইসব তুলনা আমি খুব যেতে চাই না। মানে আমি বলছি যে মানে সৎ সাহিত্য, ভালো সাহিত্য আজ হোক কাল হোক একটা কালোজয়ী সাহিত্য একটা জায়গা পাবে। আর
সাহিত্যেরও তো একটা বাজার আছে। জি। ফলে বাজার যেটা নির্ধারণ করে দিচ্ছে ওইখানে আমি কেন জায়গা পেলাম না, সেটা অন্য জিনিস। আর নোবেল পুরস্কারের বাইরেও তো অনেক সাহিত্যিক রয়ে গেছেন, অবশ্যই হ্যাঁ, অনেক হ্যাঁ। অনেক বড় বড় সাহিত্যিক বড় বড় সাহিত্যিক রয়ে গেছেন। তো ফলে সেটা অন্য বিষয়। কিন্তু এই যে মানে যদি বলি যে গ্লোবাল লিটারারি এক্সপ্রেশনস, সেই এক্সপ্রেশনে তো বহু ভাষার একটা ডিনায়ালের মধ্যে আছে। তো সেইখানে একটা বড় বিষয় হচ্ছে, প্রথমত আমাদের একটা দিক ভাবতে হবে যে অনুবাদটা কিন্তু বিকশিত হওয়ার পেছনে একটা প্রাতিষ্ঠানিক সমর্থন লাগবে। জি। বাংলা একাডেমির কথা যেটা দিলওয়ার বললেন খুব চমৎকার ভাবে, বাংলা একাডেমি কিন্তু একটা অনুবাদ বিভাগ ছিল, এবং সেইখানে কিন্তু যে বিভাগ যে অনুবাদ করেছে শুধু তা না, অনেক অনুবাদ বিভাগ কিন্তু এখনো আছে, না অনুবাদ বিভাগটা মানে আছে কিন্তু এখনো ওইভাবে নেই, কিন্তু কাজ করছে না। না না, আছে কিন্তু। আসলে অনুবাদের এবং তারা বাইরে থেকে অনুবাদ নিত অনেক। না অনুবাদ বিভাগটা যে ছিল এখন সেই প্রক্রিয়াগুলো আছে, আবু কিন্তু জাফর শামসুদ্দিন দায়িত্বে ছিলেন, বা মানে অন্য- কার্যকরী হচ্ছে না। কার্যকর হচ্ছে না। কার্যকর হচ্ছে না। আপনি ধরেন মালয়েশিয়ার যে উত্থান, সেটার পেছনে কিন্তু একটা কারণ আমরা অনেক সময় দেখি না, যে অনুবাদ। মালয় ভাষাটা কিন্তু অনেক পরের ভাষা, একটা প্রায় একটা বাজারি ভাষার মতো ছিল, কিন্তু এই 60-এর দশক থেকে যখন মালয়েশিয়া স্বাধীনতার পরে অনুবাদের উপরে একটা বিশাল জোর দিল, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই অনুবাদের উপরে একটা জোর দিল। আমরা কেবল বাংলা একাডেমি না, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যদি সাহিত্য বিভাগগুলো বলি তারাও এই কাজগুলো করতে পারে। মালয়েশিয়া ধরেন অনুবাদের জার্নাল যে বের হয়, সেটাও কিন্তু আজকে প্রায় মানে 40 বছর ধরে বেরোচ্ছে, অনুবাদের সমস্যা, অনুবাদের নানা দিক পর্যালোচনা। আমি কিন্তু অনুবাদ নিয়ে হাহুতাশ করতেছি, কিন্তু আমার কিন্তু ওইরকম কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও আমরা নেইনি, কোনো উদ্যোগও নেই। এবং ফলে এই জায়গাটায় তারপরে ধরেন এখন তো মানে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটও তো আমাদের অনেক হয়েছে, সরকারি মানে বেসরকারি, হ্যাঁ, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, হ্যাঁ, ফলে সুযোগ কিন্তু অনেক রকম আছে। এবং ফরাসি থেকে অনুবাদও যে কিছু হয়নি তা না, স্প্যানিশ থেকেও সম্প্রতি আমরা আলিয়াস অনুবাদ দেখেছি। ফ্রান্সেও কিছু করেছে, গেট ইনস্টিটিউট কিছু প্রমোট করেছে, কিছু হচ্ছে। তো এই জায়গায় যে প্রাতিষ্ঠানিক, যে আমরা একটা জাতি রাষ্ট্র কিন্তু, ফলে আমার কিন্তু আমি মধ্য আয়ের দেশে রূপান্তরিত হচ্ছি, সেটা কি খালি প্রবৃদ্ধি দিয়ে আমরা বিচার করব? আমার মানুষ জগৎটাকে আমি মধ্যমানের দেশে বা ওইভাবে বিচার হয় না, কিন্তু আমি ওই জায়গায় নেওয়ার জন্য যে উদ্যোগগুলো, তো সেখানে অনুবাদটা কিন্তু চরমভাবে অবহেলিত। তো এই জায়গায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ শুধু বাংলা একাডেমি নয়, বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি আরো নানা ইনস্টিটিউট হতে পারে। আমার যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেটাও একটা অনুবাদের একটা কেন্দ্র হতে পারে। আর আমার সাহিত্য আমি অনুবাদ করলে হবে না, এটা অনুবাদ করতে হবে মূল ভাষার দক্ষ ব্যক্তিদের দ্বারা। এবং সেটা ধরেন হয়তো হ্যাঁ, জীবনানন্দ কিছু কিছু অনুবাদ হয়েছে, বিভূতিভূষণ কিছু কিছু হয়েছে, এটার জন্যও ওই রকম একটা সংযোগ বা যোগাযোগ লাগবে। তবে আমি যখন বিশ্ব সাহিত্যকে আমার মধ্যে নিয়ে আসবো বড় করে, তখন কিন্তু এটার সুযোগও আমি আর তৈরি করতে পারবো। আপনারা শিশু সাহিত্য নিয়ে কথা বলছিলেন দিলওয়ার ভাই, শিশু সাহিত্য শুধুমাত্র ঈদ সংখ্যায় কেন, আমরা যদি বলি যে আমাদের 21-এর বইমেলা কেন্দ্রীকৃত মূলত আমাদের বইয়ের বাজার বলেন বা বেচা কেনা বলেন, তো সেইখানেও শিশু সাহিত্য খুব বেশি গুরুত্ব পায়। শিশু সাহিত্য গুরুত্ব পায়, মানে শিশুদের বই পড়ার একটা চাহিদা কিন্তু আছে। জি। এবং আমরা মনে করি যে বাংলাদেশের যে জনগোষ্ঠী, এর প্রায় 40% হচ্ছে শিশু কিশোর, এবং এরা কিন্তু আমি লক্ষ্য করবেন যে অনেক বই 21শে বইমেলায় শিশু কিশোররা কেনে, কিন্তু সেই বইগুলো কি বই দেখা যাবে যে ভূতের উপরে ম্যাক্সিমাম বই এবং বেশিরভাগ বই, কিন্তু আমরা মান ভালো না। এবং আমরা যে শিশু সাহিত্য যে অনেকভাবে হতে পারে, যেমন শিশু সাহিত্যের ভিতরে বিজ্ঞান আসতে পারে, সমাজ গল্প আসতে পারে, তারপর ভালো গল্প আসতে পারে, উপন্যাস আসতে পারে, এগুলো জীবনে আসতে পারে, এগুলো তো আসেনি। এবং আমরা লক্ষ্য করছি যে শিশু সাহিত্যটা কিন্তু, যেমন ঈদ সংখ্যাকে যদি বিচার বিবেচনা করি, তাহলেও দেখবো যে আমাদের মাত্র এখান থেকে ঈদ সংখ্যা বের হয়, শিশু বের হয়েছে এবার শিশু একাডেমি থেকে, আর কিশোর বাংলা বন্ধ হয়ে গিয়েছিল, এখন কিশোর বাংলা নতুন করে বের হচ্ছে, কিশোর বাংলা ঈদ সংখ্যা বের হয়েছে, আর কিশোর আলো প্রথম আলো থেকে বের হয়েছে। এই তিনটে মাত্র পত্রিকা হ্যাঁ, এবং আপনার কিশোর আলোটা কিশোরদের জন্য। কিন্তু এই তিনটি পত্রিকা আমি লক্ষ্য করছি সে প্রচলিত মানে পরিকল্পনার ভিতরে থাকে, এই কিছু গল্প, কিছু ছড়া, দু একটি প্রবন্ধ, ঈদ কেন হলো, ঈদের আনন্দ কি, এই ধরনের হয়। কিন্তু এগুলো আরো পরিকল্পিতভাবে যদি বের করা যেত, তাহলে কিন্তু শিশু কিশোররা এগুলো লুফে নিত। কিন্তু আমরা শিশু কিশোরদেরকে আমরা কিন্তু ঈদ সংখ্যাও তুলে দিতে পারছি না। আমরা মনে করি যে ঈদ সংখ্যা কিন্তু যদি ভালো করে করা হয়, তাহলে এটা একটা বড় পাঠক কিন্তু
পাঠপ্রিয়তা পাবে, কিন্তু সেটা আমরা করতে পারছি না। তেমনি আমরা যেমন 21শে বইমেলা আমরা শিশুদের জন্য বই আমরা তুলে দিতে পারছি না। দেখবেন যে সেখানে বানান ভুল, ইলাস্ট্রেশন ভালো না, তারপর বিষয় ভালো না। তো এগুলো দিকে মানে লক্ষ্য ঈদ করা সংখ্যায় উচিত। যেরকম হ্যাঁ। তাড়াহুড়ো আমাদের 21 বইমেলার ক্ষেত্রে কি তাড়াহুড়ো দেখি আমরা? এগুলোর ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মফিজুল ভাই যেটা বলেন, প্রতিষ্ঠানিক কতগুলো প্রচেষ্টা দরকার। একটা হলো যে প্রকাশক যারা, তারা যদি পরিকল্পিতভাবে বই বের করে বা অনুবাদও করতো, তাহলে অনুবাদ করে কিন্তু আমরা শিশু কিশোরদের হাতে ভালো ভালো বিশ্ব সাহিত্যের অনেক উল্লেখযোগ্য বই আমরা তুলে দিতে পারি, কিন্তু সেগুলো আমাদের মধ্যে নেই। ধন্যবাদ দুলাল ভাই। আপনাকে একটু আরেকটা বিষয় জানতে, সেটা হচ্ছে যে আমরা যতক্ষণ বলছিলাম যে এই যে তাড়াহুড়োর বিষয়টা, তা আমরা যদি এরকম লেখক প্রকাশকের ক্ষেত্রে দেখি, ঈদ সংখ্যা বাদই দিলাম, সাহিত্যের লেখক প্রকাশকের ক্ষেত্রে দেখি সবকিছুই আমাদের 21-এর বইমেলা কেন্দ্রিক। প্রকাশকদের মধ্যে তাড়াহুড়ো, বইমেলা আসলে লেখকদের মধ্যে তাড়াহুড়ো, অর্থাৎ সবকিছু আমাদের বইমেলা কেন্দ্রিক। বছরব্যাপী যে চর্চা, সেটি কি আপনি লক্ষ্য করেন? হ্যাঁ, বছরব্যাপী কোনো চর্চা নেই Right. আসলে। আর প্রকাশকদের সঙ্গে এই বিষয়ে আলাপ করলে তারা বলেন যে বইমেলাতে তো অনেক বই বিক্রি হয়, এই জন্য আমরা বইমেলাকে টার্গেট করি, এই ধরনের একটা গা বাঁচানোর কথা তারা বলেন। কিন্তু আসলে ওদের আবার তা না। বইয়ের যে মার্কেটিং প্রক্রিয়া, সেটির কোনো ব্যবস্থাই তো আমাদের দেশে নেই। হয়তো আমি একটা বই লিখলাম, দেখা গেল যে প্রকাশ করলেন তার যে শোরুম সেখানেই রয়ে গেল। কিন্তু আমাদের দেশটা তো খুব ছোট হলেও কিন্তু এত ছোট না। এত ছোট না। আমার বইটি কি বান্দরবনে গিয়ে পৌঁছায় না, বা রাঙামাটিতে? অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনের টাকাটাও প্রকাশক খরচ করতে চান এবং না, বিজ্ঞাপন দেনই না, দেনই খরচ না। করতে চান না, কোনো বিজ্ঞাপনই হয় না। দেন না, লেখককে দিতে বলেন। যারা খুব বড় বড় প্রকাশনী সংস্থা আছে তারা কিছু করেন, এবং সেটাও তারা আবার পরিচিত লেখকের পরিচিত লেখকের এবং খুব বিখ্যাত লেখক যারা তাদেরই। তাদেরটাই। হ্যাঁ, এবং ব্যক্তিগত উদ্যোগে অনেক লেখক এই কাজটি করে থাকেন। একজন লেখক অনুবাদকের কথা আমি জানি, 10 লক্ষ পোস্টার দিয়ে ছেয়ে ফেলেছিল ঢাকার শহর, মানে 10 লক্ষ টাকার পোস্টার উনি ছেড়েছিলেন। আর একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা ইদানিং, যে একটা বই লেখার পরে সেটাকে আবার সার্টিফিকেট আনা প্রসিদ্ধ কোনো মনীষীর কাছ থেকে, বিখ্যাত মানুষের কাছ সেই থেকে। প্রবণতা তো আছেই। অর্থাৎ তার নিজের প্রতি কোনো আস্থা নেই, উনি অন্যের থেকে আস্থা ধার করছেন। এরকম ব্যাপারগুলো খুবই দুর্ভাগ্যজনক। এগুলো আসলে লেখক না, এগুলোকে আমাকে খুবই অলেখক বলে মনে হয়। ধন্যবাদ। মহিদুল হক, আমরা শেষের দিকে আছি, ঈদ সাহিত্য নিয়ে কথা হচ্ছে, ঈদ বিনোদন দিয়ে শেষ করতে চাই আপনাকে। আপনি একটা সময় হয়তো আপনার খেয়াল আছে যে বিটিভিতে নাটক হতো, জব্বার আলী, আমদাদ হোসেন করতেন, মানে পাঠক এক বছর দেখে পরের বছর অপেক্ষা করতেন ঈদের সময় কি সিনেমা মুক্তি পাচ্ছে। হয়তো দেখা গেছে যে দর্শকরা ঈদের 2 দিন 3 দিন আগে টিকিট কেটে রাখছেন। সেই জায়গাটা কি আমাদের আছে, নাকি অনেকটা দূরে সরে আছে? কি কারণে? সেটি কি ওই যে ঘরে বসে আমি দেখতে পাচ্ছি এটির কারণে, নাকি ওখানে আমাদের মানের সঙ্গে আপোষ হচ্ছে সে কারণে? একটা হচ্ছে কি, যে সংযোগের যে ক্ষেত্রগুলো আছে, এটা কিন্তু টেকনোলজি, প্রযুক্তি এটাকে অনেক বিস্তার ঘটিয়ে দিয়েছে। এই যে এত ঈদ সংখ্যা বেরোচ্ছে, তার কারণ কিন্তু যে প্রকাশনাটা এখন অনেক সহজ হয়ে গেছে ডিজিটাল প্রযুক্তির কারণে। এবং আপনি যে জন্য আমি বলছি যে প্রত্যেকটা ঈদ সংখ্যারই দেখবেন আপনি, যদি আপনি প্রচ্ছদটা ছিঁড়ে ফেলেন কোনটা কার, এটা বলাটা অনেক সময় মানে মুশকিল হবে। সবটাই সুমুদ্রিত, সুশোভিত, লেখার ক্ষেত্রে ঠিক সেরকম বলা যাচ্ছে না। তো তার মানে আমাদের সোসাইটি কিন্তু অনেক মানে বিভাজিত হয়ে যাচ্ছে, ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। আগে একটা যেটা বিটিভি ছিল, ধরেন যেটাই করুক, সেটা বিনোদনের একটা তখন মান বজায় রাখার চেষ্টা ছিল, মানও ছিল, এবং সেটা কিন্তু গোটা সমাজ ভাগাভাগি করে নিচ্ছে। আরেকটা কি হয়, যে একটা ভালো লেখা পড়লে কি হয়, যে আরেকজনের সঙ্গে কথা বলা, ভাগ করে নেওয়া, একটা ভালো চলচ্চিত্র, ভালো নাটক, এখন কিন্তু সেইটা নেই আর কি। তো তার ফলে কিন্তু এইটা আমি জানি না যে এই ফ্র্যাগমেন্টেশনটা এটা সমাজকে শেষ পর্যন্ত ভালো করবে না ক্ষতি করবে। ফলে এই বিস্তারটা নিয়ে আমার খুব ভয় হয়। বইমেলার দেখুন বিস্তার যদি সংখ্যার দিক দিয়ে ধরেন, কিন্তু এখন তো একটু কথা হচ্ছে যে এত আবর্জনা সেখানে চলে আসছে যে সেখানে ভালো বই মন্দ বইয়ের বাদ বিচার করা মুশকিল হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তির কারণে মানে অসমাপ্ত, অর্ধসমাপ্ত বা অপরিপক্ক লেখা নিয়েও লেখক চলে আসছে। অনেক সময় তার মানে সমাজটারও একটু বৃত্তেরও একটা বিস্তার ঘটছে। ফলে লেখক প্রকাশক হয়ে যাচ্ছেন, প্রকাশকরা বিজ্ঞাপন দিচ্ছে, যে কলকাতার কাগজেও ছাপা হয় যে এত টাকা দিলে এই বই প্রকাশ করে দেওয়া হবে, এত টাকা দিলে ই সহ প্রকাশনা উৎসব সহ প্রকাশ করে দেওয়া হবে। এগুলো এখন মানে বাজারে একটা মানে স্বীকৃত বিষয় হয়ে উঠেছে। এটা তো আগে তো এরকম ছিল না। তো
থাকবেও না কোনো কিছু একরকম, কিন্তু এই যে মানে এই বিকৃতির জায়গাগুলোকে আমরা কি এই গড্ডলিকার প্রবাহে গা ভাসিয়ে দেব, নাকি আমরা আমাদের যে অতীত যে ঐতিহ্য তার একটা পরম্পরা রক্ষা করে নতুন ভাবে কিছু সৃষ্টির চেষ্টা করব? তো এই জায়গাটা আমার মনে হয় যে সমাজকে আজকে অনেক রকম ভাবে ভাবতে হবে। প্রকাশনাটাও সেখানে একটা চিন্তার বিষয়, ঈদ সংখ্যাটাও একটা চিন্তার, যেখানে বারবারই কথাটা উঠে আসলো যে আরো চিন্তাশীলতা, আরো পরিকল্পনা, আরো প্রাতিষ্ঠানিক সমর্থন নিয়ে আসলে কিন্তু করার সুযোগ কিন্তু এখানে অনেক হয়ে গেছে। এবং বেরুক না 50টা ঈদ সংখ্যায় বেরুক না, কিন্তু 50টা ঈদ সংখ্যায় শতকণ্ঠে শত লেখক ফুটে উঠুক না। তো সেটাই আমার খুব মনে হয় যে আমরা যেন সমাজটাকে একদম ছেড়ে না দিই সবকিছু। অনেক জায়গায় সমাজের মানে মুঠিতে ধরে একটা লড়াই করতে হবে। পিনু ভাই, শেষের দিকে আছি, একটি কথা বলি যে আমরা তাড়াহুড়োর কথা বারবারই বলছিলাম, সেটি ঈদ সংখ্যায় বলি আর এমনি সাহিত্যই বলি। তো এই যে সমাজেই আমাদের সার্বিক মানে এই ঈদ সংখ্যা বলেন আর সাহিত্যিক বলেন বা পাঠক বলেন লেখক বলেন, কিন্তু মূল সমাজের বাইরে নয়, সামাজিক ভাবে যে আমাদের একটি অস্থিরতা, একটি তাড়াহুড়োর প্রবণতা, এর প্রভাব কি এখানেও পড়ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই পড়ছে যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের গ্রাহ্য দানের জন্য পেশার কারণে আমাদের অর্থনৈতিকভাবে ব্যক্তিগতভাবে টিকে থাকার জন্য লড়াইটা আরো জটিল হয়ে গেছে এবং সেখানে একটা অস্থিরতা আছে। কিন্তু আমাদের তো জীবনটা একরৈখিক না, একরৈখিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না। আগে যেমন গ্রামীণ একটা অবস্থা ছিল, মফস্বলে একটা অবস্থা ছিল, কিন্তু নগর পরিবর্তন হয়েছে, শিক্ষা পরিবর্তন হয়েছে, এখন বিশ্ববিদ্যালয় হয়েছে প্রায় 100টার অধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে পড়ছে, প্রতিযোগিতা তৈরি হচ্ছে, একটা অস্থিরতা আছে। কিন্তু সেই অস্থিরতা কিন্তু এই সব প্রকাশনার ক্ষেত্রেও থাকবে। সেটাকে আরো পরিকল্পিতভাবে আরো লক্ষ্যমুখী করা দরকার সব ক্ষেত্রে। সেটা যদি না করতে পারি তাহলে সমাজে আরো অস্থিরতা বাড়ে, আরো বিচ্ছিন্নতা বাড়বে, আরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সব ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রেও হবে, সমাজের অন্য অন্য ক্ষেত্রেও হবে। সেখানে আমাদের পরিকল্পনাটা এবং প্রাতিষ্ঠানিক সামর্থ্য, রাষ্ট্রীয় সামর্থ্য এগুলোকে বাড়াতে হবে। যেমন আমরা এখানে আলোচনা করেছি যে আমাদের দেশটা প্রায় 50 বছর ছুঁই করব, আমাদের সাহিত্যকে আমরা বিদেশে নিয়ে যেতে পারিনি, আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি যেখানে যে প্রতিষ্ঠান শুধু অনুবাদ করবে এবং আমাদের শিল্প সাহিত্য বিদেশে যেমন পরিচিত করবে, বিদেশের সাহিত্যকেও বাংলাদেশের পাঠকদের কাছে পরিবর্তন করবে। হ্যাঁ, সেটা তো নেই আমাদের, সেই সামর্থ্যটা বাড়াতে হবে। জি জনাব, একেবারে খুব সংক্ষেপে এক কথা বলুন, সেটা হচ্ছে আমরা তো অনেক নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করলাম, সবকিছুর পরেও তো নিশ্চয়ই আশার আলো দেখার মতো অনেক জায়গায় রয়েছে আমাদের সাহিত্যে। অবশ্যই আশার আলো দেখার জায়গা আছে এবং আশাবাদী আমাদের হতেই হবে। সাহিত্য কিন্তু একটি খুবই মানে এমন একটি জায়গা যেটি খুব প্রয়োজনীয় একটি জায়গা, সেটাকে কিন্তু একদমই মানে গ্রাহ্যের সীমার মধ্যে আনা হচ্ছে না, এটাকে আনতে হবে। আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।